প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আমরা আলোচনা করব নিউটনিয়ান বলবিদ্যা নিয়ে। তোমরা যারা ভার্সিটিতে এডমিশন দিবা, তোমাদের জন্য একমাত্র এডুকেশন বাংলাদেশই দিচ্ছে ফুল ভার্সিটির ফিজিক্স কোর্সের সম্পূর্ণ প্লেলিস্ট। আমরা যে ক্লাসগুলো করাবো, যে প্রশ্নগুলো দেব, ইনশাল্লাহ এর মধ্যে থেকেই তোমরা কমন পাবা এবং এই প্লেলিস্ট সবার জন্য উন্মুক্ত। আমাদের প্রত্যেক সপ্তাহে একটা করে অধ্যায় যাবে। তোমরা বিভিন্ন জায়গায় ক্লাস করো, তো যদি পারো আমাদের ক্লাসগুলো যে ম্যাথগুলো আমরা করাচ্ছি এই ম্যাথগুলো একবার চোখ বুলাই নিবা। এখানে তোমরা এটাকে একটা সাজেশন ক্লাস হিসাবে দেখবা, ঠিক আছে? যে এটা একটা সাজেশন ক্লাস। এখানে আমরা যে ম্যাথগুলো করাবো ইনশাল্লাহ তোমরা এখান থেকেই কমন পেয়ে যাবা। তো আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে চ্যাপ্টার 4। আর অবশ্যই আমরা যেহেতু তোমাদের জন্য কষ্ট করছি, তাই তোমরাও কষ্ট করে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দাও। পরবর্তী ভিডিওর দেওয়ার সাথে সাথে তুমি যেন নোটিফিকেশন পেয়ে যাও। তো কথা বাড়াচ্ছি না, আমরা সরাসরি পড়াতে চলে যাব। এই নিউটনিয়ান বলবিদ্যা অধ্যায় থেকে একটা বা দুইটা করে প্রশ্ন সব ভার্সিটিতেই হয়। মানে এই অধ্যায়টা না একটা বিশাল বড় অধ্যায়, এখান থেকে পড়ার অনেক কিছু আছে। এখন আমি তোমাদেরকে যে সাজেশনটা দেব, যে পড়ার তো অনেক কিছু আছে, বাট তুমি কি পড়বা, কতটুকু পড়বা? তুমি শুধুমাত্র আমার এই ক্লাসে যে লেকচারের যে ম্যাথগুলো আছে, থিওরিগুলো আছে, সেগুলো পড়বা এবং তুমি বিগত সালের প্রশ্নগুলো পড়বা। আর যদি পারো তাহলে মূল বইয়ের শেষে যে এমসিকিউগুলো আছে সেগুলো পড়ে যাবা। ইনশাল্লাহ এই অধ্যায় থেকে তোমাকে কেউ আটকাইতে পারবে না। তো যাই হোক, আমরা একদম সরাসরি পড়াতে চলে যাব। দেখো, এই অধ্যায়টায় আলোচনার শুরুই হয় নিউটনের গতিসূত্র দিয়ে। বিষয় হচ্ছে নিউটনের গতিসূত্রগুলো কাজ করে শুধুমাত্র জড় প্রসঙ্গ কাঠামোতে। এটা কিন্তু একটা এমসিকিউ। নিউটনের গতিসূত্রগুলো, আমাদের এই অধ্যায়ের মূল টপিকটা হচ্ছে নিউটনের গতিসূত্র। দেখা যায় যে নিউটনের গতিসূত্র পড়তে পড়তে অধ্যায় শেষ হয়ে যায়। তো এই অধ্যায় থেকে প্রথম যে প্রশ্নটা সেটা হলো যে আমাদের প্রসঙ্গ কাঠামো দুই প্রকার। একটা হলো জড় প্রসঙ্গ কাঠামো, একটা অজড় প্রসঙ্গ কাঠামো। তো যখন তুমি স্থির কাঠামোর সাপেক্ষে অথবা সমবেগে গতিশীল কাঠামোর সাপেক্ষে কোনো কিছু পরিমাপ করবা, এটাকে বলা হবে জড় প্রসঙ্গ কাঠামো। আর এই কাঠামোতে নিউটনের সকল সূত্র কার্যকর থাকে। আর অজড় কাঠামো মানে কি? সাপোজ তুমি ত্বরণে গতিশীল, তাহলে ওই জায়গাতে নিউটনের গতিসূত্রগুলো আর তুমি অ্যাপ্লাই করতে পারবা না। তো সেক্ষেত্রে আদার্স আরও অনেক কিছু আলোচনা নিয়ে আসতে হয়, তো আমরা ওই দিক যাবো না। আমরা এই অধ্যায়টা যখন পড়বো, আমরা যা কিছু পরিমাপ করব স্থির থেকে অথবা সমবেগে গতিশীল অবস্থায় আমরা কোনো কিছু পরিমাপ করছি এমনটা ধরে নেব। তো নিউটনের গতিসূত্র হচ্ছে তিনটা। এই তিনটা সূত্র থেকে কিছু কিছু জিনিস তোমাকে পরীক্ষায় তারা প্রশ্নে দিবে। যেমন প্রথম সূত্রটা কি? আমরা জানি যে বাহ্যিক কোনো বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির থাকবে, গতিশীল বস্তু সমবেগে চলতে থাকবে। তো এই সূত্র থেকে আমরা প্রথম যে প্রশ্ন, যে কয়টা জিনিসের ধারণা পাওয়া যায়, তাহলে নিউটনের গতির প্রথম সূত্র থেকে আমরা দুইটা জিনিসের ধারণা পাই। একটা হলো জড়তা আর একটা হলো বল। জড়তা আর বল, এই দুইটা জিনিসের ধারণা আমরা পাই। তো জড়তার মধ্যে আছে রৈখিক জড়তা, যেটাকে আমরা ভর বলি, বস্তুর ভরই হলো রৈখিক জড়তা। তারপর আছে কৌণিক জড়তা বা জড়তার ভ্রামক, যেটাকে আমরা আই দ্বারা প্রকাশ করি। তো জড়তার ভ্রামক নিয়ে তো অনেক সূত্র মুখস্থ করতে হয়। তো আমি তোমাদেরকে জড়তার ভ্রামক থেকে 6টা প্রশ্ন দেব, এই 6টা পড়ে যাবা, ইনশাল্লাহ এই 6টা থেকে কমন পাবা। জড়তার ভ্রামক টপিকটা যখন পড়াবো তখন সেখানে আলোচনা করব। তো বল কাকে বলে সংজ্ঞা তো পরীক্ষায় আসবে না, তো সংজ্ঞাটা তারপর আমরা একটু জেনে নেব। যে বস্তুর ভরবেগের পরিবর্তনের হারকেই আমরা বলবো বল, অথবা আমরা এভাবে বলি যে যা কোনো বস্তুর অবস্থার পরিবর্তন করে, গতীয় অবস্থার পরিবর্তন করে অথবা করতে চায়, সেটাকে আমরা বল বলতে পারি। বলের একক কি? বলের একক আছে নিউটন, তারপর আছে ডাইন, ঠিক আছে, এটা হচ্ছে এসআই একক, এটা হচ্ছে সিজিএস একক, তারপর আছে পাউন্ডাল, এটা হচ্ছে এফপিএস একক। এগুলো একটু মনে রাখতে হবে। পাউন্ডাল। মাত্রা কি? তাহলে একক যেহেতু নিউটন বা কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার, সেখান থেকে আমরা মাত্রা বের করে নিব। কেজির জন্য এম, দূরত্বের জন্য হচ্ছে এল,
আর সময়ের জন্য t-2। তো মাত্রা তো তোমরা জানোই, এটা পড়ে নিবা। তো এর মধ্যে আবার আমরা বলগুলোকে দুইটা একটা ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। আগে দুই ক্যাটাগরি ছিল, যে স্পর্শী বল, অস্পর্শী বল। এখন এই ক্যাটাগরিটা নিয়ে অত আলোচনা হয় না, কারণ বর্তমানে ধরা হয় যে সব বলই অস্পর্শী বল। আমি দুইটা হাতকে যদি পাশাপাশিও লাগাই তাও ধরে নেওয়া হয় যে দুইটা হাত পরস্পরকে স্পর্শ করে নাই। আচ্ছা, তো স্পর্শী বলের এক্সাম্পল পরীক্ষায় আসে যে পুশ, পুল, লাথি, ঘুষি, থাপ্পড়, এগুলোকে বলি আমরা স্পর্শী বল। আর আমাদের যে চারটা মৌলিক বল আছে এগুলোকে বলা হয় অস্পর্শী বল। মজার বিষয় হচ্ছে এই চারটা মৌলিক বল দিয়ে কিন্তু বাকি সব ধরনের বলই গঠিত। তো এই তথ্যগুলো একটু তোমরা মনে রাখবা। তাহলে এখান থেকে পরীক্ষায় যদি আসে তাহলে দুইটা জিনিস আসতে পারে, যে নিউটনের গতির প্রথম সূত্র থেকে কয়টা জিনিসের ধারণা পাওয়া যায়, তাদের নাম কি। আরেকটা হলো রৈখিক জড়তা বলতে কি বোঝায়। রৈখিক জড়তা বলতে আমরা বস্তুর ভরকেই বুঝি। যখন তোমার প্রশ্নে কোনো বস্তু রৈখিক জড়তা বের করতে বলবে, তুমি ওর ভরটা বের করে দেবা। আচ্ছা, এবার আসো যে আমাদের যে মৌলিক বল চারটা আছে, প্রথম সূত্র থেকে যেহেতু আমরা মৌলিক বলের ধারণা পাচ্ছি, এই চারটা মৌলিক বল সম্পর্কে কিছু বেসিক জিনিস তোমার জানা থাকা লাগবে। যে মহাকর্ষ বল, চারটা মৌলিক বলের মধ্যে একটা হচ্ছে মহাকর্ষ বল। এটা মাধ্যমের প্রকৃতির উপর নির্ভর করে না। এমসিকিউ আসে যে মহাকর্ষ বল মাধ্যমের প্রকৃতির উপর নির্ভর করে কিনা। ধরো দুইটা বস্তু আছে, তার তোমাকে বলবে যে দুইটা বস্তু পরস্পরকে 100 নিউটন বলে টানছে, আর এদের মাঝখানে যদি আমি একটা দেওয়াল তুলে দিই তাহলে ওই দুইটা বস্তু এবার কত বলে টানবে। তো মাঝখানে তুমি যাই করো না কেন, ওই দুইটার মধ্যকার বল আগেও 100 ছিল, এখনও 100 থাকবে। এগুলো কিন্তু এমসিকিউ আসে। মহাকর্ষ বলের সূত্র আমরা জানি, G(m1m2/r²). তো মহাকর্ষ অধ্যায় যখন পড়বো এটা নিয়ে আমরা আরও ডিটেলস পড়বো। মহাকর্ষ বলের পাল্লা অসীম, সবচেয়ে দুর্বল বল হচ্ছে এটা, আর এই বলটা সব সময় আকর্ষণধর্মী। আচ্ছা, এটা একটা আলাদা জিনিস, এটা একটা আলাদা টপিক এখানে অ্যাড হয়ে গেছে। তড়িৎ চুম্বকীয় বল, মহাকর্ষ বলের বাইরে আরেকটা বল হচ্ছে মৌলিক বল, তড়িৎ চুম্বকীয় বল। এই তড়িৎ চুম্বকীয় বল এটা আকর্ষণধর্মী হতে পারে, বিকর্ষণধর্মী হতে পারে, মাধ্যমের প্রকৃতির উপর নির্ভর করে। এখানে যদি না লেখা ছিল, মাধ্যমের প্রকৃতির উপরে তড়িৎ চুম্বকীয় বল নির্ভর করে। দুইটা চার্জ আছে, মাঝখানে যদি তুমি অন্য কোনো পদার্থকে নিয়ে আসো ওদের মধ্যকার বল চেঞ্জ হয়ে যাবে। তাহলে মহাকর্ষ বল মাধ্যমের প্রকৃতির উপর নির্ভর করে না, আর তড়িৎ চুম্বকীয় বল মাধ্যমের প্রকৃতির উপর নির্ভর করে। এরপর আসো ওই যে তড়িৎ চুম্বকীয় বল সম্পর্কে আর দুইটা কথা। এরও পাল্লা অসীম, ঠিক আছে, এরও পাল্লা অসীম। আর তড়িৎ বল যেটা সেটা আমরা এভাবে বের করি, আর চৌম্বক বল যেটা সেটা তোমাদের শর্ট সিলেবাসে নাই, বা আমাদের লং সিলেবাসেও চুম্বক বল থাকলেও দুইটা চুম্বকের মধ্যকার বলের ইকুয়েশনগুলো আমাদের সিলেবাসে নাই, মানে ইন্টারমিডিয়েট সিলেবাসে নাই। তো এই জন্য আমরা শুধুমাত্র তড়িৎ বলের ইকুয়েশনটাই আপাতত ফলো করব। তাহলে এই তড়িৎ চুম্বকীয় বল সম্পর্কে মনে রাখবো, এটা আকর্ষণধর্মী হতে পারে, বিকর্ষণধর্মী হতে পারে, পাল্লা অসীম, মাধ্যমের প্রকৃতির উপর নির্ভর করে। আচ্ছা, দুর্বল নিউক্লিয় বল। দুর্বল নিউক্লিয় বল খুব ছোট রেঞ্জে কাজ করে, নিউক্লিয়াসের ভিতরে থাকে এটা। তো দুর্বল নিউক্লিয় বলটা এর পাল্লা হচ্ছে সসীম। আর তোমাকে যদি বলা হয় যে বিটা ক্ষয় কেন হয়, আমরা বলবো কোনো নিউক্লিয়াসে বিটা ক্ষয় হয়, বিটা রশ্মি ক্ষয় হয় দুর্বল নিউক্লিয় বলের কারণে। আচ্ছা, যদি কোনো কারণে কোনো নিউক্লিয়াসের বিটা ক্ষয় হয় তাহলে সেই মৌলের প্রকৃতি বা মৌলই পরিবর্তন হয়ে যায়, যে একটা মৌল আরেকটা মৌলে কনভার্ট হয়ে যায়। আচ্ছা, আবার নিউট্রিনো কণা নির্গমনের কারণও হচ্ছে দুর্বল নিউক্লিয় বল। তাহলে এখান থেকে মনে রাখবো কি, যে দুর্বল নিউক্লিয় বলের কারণে বিটা ক্ষয় হয় এবং নিউট্রিনো নিউক্লিয়াস থেকে বের হয়। আর এর পাল্লা হচ্ছে সসীম, মৌলের প্রকৃতি মৌল পরিবর্তন হয়ে যায়। যদি কোনো কারণে বিটা ক্ষয় হয় তাহলে আমাদের মৌলের প্রকৃতি চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা, সবল নিউক্লিয় বল। সবল নিউক্লিয় বল থেকে তিনটা জিনিস, যে এটা কার্যকর থাকে নিউক্লিয়াসের ভিতরে, জাস্ট নিউক্লিয়াসে। আর নিউক্লিয়াস সুগঠিত থাকে কেন, এটা এমসিকিউ দিবে, যে একটা নিউক্লিয়াস অনেকগুলো প্রোটন একসাথে আছে, এরা তো বিকর্ষণ করে, তো বিকর্ষণ করার পরেও এরা ছড়ায় যায় না কেন। এটা মূলত হচ্ছে তোমার সবল নিউক্লিয় বলের কারণে নিউক্লিয়াসগুলো সাধারণত ভাঙে না। তবে সবল নিউক্লিয় বলের একটা কাহিনী আছে, যে তোমার প্রোটন সংখ্যা যখন 80 পার হয়ে যায়, মানে যাদের পারমাণবিক সংখ্যা 80-র উপরে, তারা কিন্তু আর নিউক্লিয়াসটা সুগঠিত রাখতে পারে না।
তো যাদের নিউক্লিয়াস সুগঠিত থাকে সেই নিউক্লিয়াসটা সুগঠিত রাখার চেষ্টা করে সবল নিউক্লিয় বল, আর এর পাল্লা হচ্ছে সসীম। তাহলে দুর্বল নিউক্লিয় বল আর সবল নিউক্লিয় বল অর্থাৎ নিউক্লিয় বল যে দুইটা, এদের পাল্লা হচ্ছে সসীম, আর মহাকর্ষ বল আর তড়িৎচুম্বকীয় বল এদের পাল্লা হচ্ছে অসীম। আরেকটা চার্ট, এটা আমরা সব সময় পাই, এই চার্টটা একটু মনে রাখতে হবে, ঠিক আছে, যে কোন কণার কারণে কোন কণার আদান প্রদানের কারণে আমাদের এই সবল নিউক্লিয় বল দুর্বল নিউক্লিয় বলগুলো হচ্ছে, এগুলো এমসিকিউ আসে। সো এগুলোকে আমরা বলি এটিএম, একটানা মুখস্থ। এটাতে আমাদের বোঝানোর কিছু নাই, তোমাকে এগুলো মুখস্থ রাখতে হবে যে কার পাল্লা কত, এগুলো মুখস্থ। আচ্ছা, ওকে, এখন দেখো এখান থেকে কি কি প্রশ্ন অলরেডি আসছে। নিচের বলগুলোর মধ্যে কোনটি সবচেয়ে দুর্বল বল? এগুলো যে প্রশ্নগুলো আমি দেখাবো এগুলো ম্যাক্সিমামই কিন্তু বিগত সালের প্রশ্ন থেকে কালেক্ট করা, মানে অলরেডি এগুলো এসেছে। আবার কিছু আছে যেগুলো ফিউচারে আসতে পারে। তো সবচেয়ে দুর্বল বল কোনটা? এটা আমরা সবাই জানি যে মহাকর্ষ বল হচ্ছে সবচেয়ে দুর্বল বল। আণবিক গঠনের জন্য দায়ী কোন বল? আণবিক গঠনের জন্য দায়ী অনেকেই মনে করে যে সবল নিউক্লিয় বল। দেখো, সবল নিউক্লিয় বল নিউক্লিয়াস গঠনের জন্য দায়ী, আর অণুর গঠন, ইলেকট্রন প্রোটনের আদান প্রদান, সমযোজী বন্ধন, এই টাইপের যে বিষয়গুলো, এগুলো কিন্তু ইলেকট্রন চার্জ এই টাইপের আলোচনা। সো এগুলো তড়িৎ চুম্বকীয় বলের কারণেই হয়ে থাকে। আচ্ছা, প্রোটন কোন বলের কারণে নিউক্লিয়াসে অবস্থান করে? এই যে প্রোটন নিউক্লিয়াসে অবস্থান করে কোন বলের কারণে? সবল নিউক্লিয় বল। তো বুঝতে পারছো। এরপর হলো আনুমানিক কত মিটার দূরত্বের মধ্যে সবল নিউক্লিয় বল কার্যকর থাকে, মানে ওদের যে পাল্লাটার কথা বললাম যে কত দূর পর্যন্ত ক্রিয়াশীল, এটা তো মুখস্থ রাখতে হবে। তারপর বললাম যে নিউক্লিয়াসের মধ্যে কোন কণার পারস্পরিক বিনিময়ে সবল নিউক্লিয় বল হয়? মেসন কণা। যেহেতু সবল নিউক্লিয় বলেরটা আসছে, তাহলে মহাকর্ষ বলেরটা আসতে পারে, তড়িৎচুম্বকীয় বলেরটা আসতে পারে, দুর্বল নিউক্লিয় বলেরটা আসতে পারে। সেগুলো আমরা একটু মুখস্থ রাখবো। আচ্ছা, তারপরে যে মহাকর্ষ বলের আপেক্ষিক দুর্বলতা, দুর্বল নিউক্লিয় বলের আপেক্ষিক তীব্রতার মান কত, এগুলো আমরা মুখস্থ রাখবো। এই কয়েকটা প্রশ্ন আমরা মুখস্থ, তাই আমি এগুলো নিয়ে আলোচনা করছি না। আচ্ছা, এবার আসো নিউটনের গতির দ্বিতীয় সূত্র। দ্বিতীয় সূত্রটা কি ছিল? যে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার এর ওপর প্রযুক্ত বলের সমানুপাতিক। তো দ্বিতীয় সূত্র থেকে কি কি জিনিস জানা যাচ্ছে? একটা হলো ভরবেগ, ভর আর বেগের গুণফলকে আমরা ভরবেগ বলছি। তো ভরবেগের একক পরীক্ষায় আসে, একক কেজি মিটার পার সেকেন্ড, মাত্রা কেজি, মাত্রা কেজি আসবে কেন, এম এল টি মাইনাস ওয়ান। মাত্রা, তুমি যে রাশি পড়বা তার একক মাত্রা কিন্তু সাথে সাথে পড়ে নিতে হবে, কারণ পরীক্ষায় সেটা তুমি মেডিকেল থেকে শুরু করে ইঞ্জিনিয়ারিং পর্যন্ত যে ভার্সিটিতে পরীক্ষা দাও একক মাত্রা অবশ্যই আসবে। ভরবেগের পরিবর্তন, ভরবেগের পরিবর্তনকে আমরা ডেলপি অথবা ডিপি দ্বারা লিখি। তো ডেলপি আর ডিপি বলতে দুইটাই পার্থক্য বোঝায়। তো ডেলপি মানে পার্থক্যটা একটু বড়, আর ডিপি মানে পার্থক্য ছোট। আলটিমেট ভরবেগের পরিবর্তন মানে আগে ভরবেগ কত ছিল, পরে ভরবেগ কত, এই দুটার বিয়োগফলকে বোঝায়। তো সেক্ষেত্রে আমরা ভরবেগের পরিবর্তন কয়েকভাবে পেতে পারি। একটা হচ্ছে ভর ঠিক আছে, বেগ চেঞ্জ হয়েছে, অথবা বেগ ঠিক আছে, ভর চেঞ্জ হয়েছে, অথবা দুইটাই চেঞ্জ হতে পারে। সেক্ষেত্রে আমরা ভরবেগের পরিবর্তনটাকে এভাবে লিখব, P2 মাইনাস P1। যে আগে ভরবেগ কত ছিল বের করব, পরে ভরবেগ কত সেটা। এই ভরবেগের যে পরিবর্তন এটাকে বলা হয় বলের ঘাত। তোমাকে যদি পরীক্ষায় বলে যে বলের ঘাত বের করো, তাহলে তোমার ইনস্ট্যান্ট ওই মুহূর্তের ভরবেগের পরিবর্তনটা বের করে দেবা। আচ্ছা, এখানে আরেকটা বিষয়, এই যে বলের সংজ্ঞাতে আমরা বলছিলাম যে ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক। এখান থেকে আমরা বলের সংজ্ঞাও দিই যে ভরবেগের পরিবর্তনের হার সমান বল। তো এক্ষেত্রে আমরা মনে রাখবো যে ভরবেগকে সময়ের সাপেক্ষে অন্তরীকরণ করলে বল পাওয়া যায়। খেয়াল করো, ভরবেগকে সময়ের সাপেক্ষে অন্তরীকরণ করলে বল পাওয়া যায়। আর আমরা জানি অন্তরীকরণ যোগজীকরণ বিপরীত জিনিস। তাহলে ভরবেগকে তুমি সময়ের সাপেক্ষে অন্তরীকরণ করে বল পেয়েছো, তাহলে বলকে যদি সময়ের সাপেক্ষে যোগজীকরণ করো তাহলে তুমি কিন্তু ভরবেগ পেয়ে যাবা। তাহলে ভরবেগকে যদি সময়ের সাপেক্ষে অন্তরীকরণ করা যায় তাহলে বল পাওয়া যায়,
আর বলকে যদি যোগজীকরণ করা যায় কার সাপেক্ষে, সময়ের সাপেক্ষে, তাহলে তুমি ভরবেগ পাবা। তো এখানে একটা কনফিউশন তৈরি হয় কাজের সাথে, যে বলকে যোগজীকরণ করলে তো কাজও পাওয়া যায়। তো বলকে যদি দূরত্বের সাপেক্ষে যোগজীকরণ করা হয় তাহলে কাজ পাওয়া যায়। এই দুটো ডিফারেন্স মনে রাখতে হবে। বলকে যদি আমরা সময়ের সাপেক্ষে যোগজীকরণ করি তাহলে পাবো ভরবেগ, আর বলকে যদি দূরত্বের সাপেক্ষে যোগজীকরণ করি তাহলে পাবো কাজ। তোমাকে বলের সমীকরণ দেবে, দিয়ে কাজ বের করতে বলবে, তখন সময়ের সাপেক্ষে যোগজীকরণটা করতে হবে। আর বল দিয়ে যদি ভরবেগ বের করতে বলে তাহলে সময়ের সাপেক্ষে যোগজীকরণটা করতে হবে, একটা সরণের সাপেক্ষে, একটা সময়ের সাপেক্ষে। আর যদি বলে বলের ঘাত বের করো তাহলে ভরবেগের পরিবর্তন আমরা বের করব। আচ্ছা, ভরবেগের পরিবর্তন, এখানে একটা বিষয়, আমরা তো বললাম যে এফ হচ্ছে ভরবেগের পরিবর্তন, এটাকে আরেকটু ডিফারেন্ট মানে ডিভাইড করা হয় এভাবে, যে ভরবেগ মানে তো এমভি, তো যদি আমাদের এম কনস্ট্যান্ট থাকে তাহলে এম যদি এখানে তো এমভি দুইটাই আছে, এম যদি কনস্ট্যান্ট থাকে ওই বাইরে চলে আসবে, শুধু ভিটা যোগজীকরণ হবে। তো পরীক্ষায় অনেক সময় ভরের মান দেবে, বেগের সমীকরণ দিবে, দিয়ে বলবে বল বের করো, তখন আমরা কি করব, বেগকে অন্তরীকরণ করে নিয়ে ভর দিয়ে গুণ করবো, তাহলে আমরা পেয়ে যাব বল। আর এটা তো আমরা সবাই জানি এফ সমান এম এ। বা যদি অনেকগুলো বল থাকে কোথাও, ঠিক আছে, যে 4-5টা বলের উপরিপাতন যেটা, সেক্ষেত্রে আমরা সামেশন দিয়ে কাজ করতে পারি। আর যদি ভর পরিবর্তনশীল হয়, মানে ভরও পরিবর্তন হয়ে যাচ্ছে, তাহলে সেক্ষেত্রে আমরা ইউভি এর সূত্র অনুসারে মানে অন্তরীকরণটা কমপ্লিট করব। একবার এমকে রেখে ভি এর অন্তরীকরণ করব, একবার ভিকে রেখে আমরা এমকে অন্তরীকরণ করব। ওকে, তো আমরা যে টপিকগুলো দেখলাম এতক্ষণ নিউটনের দ্বিতীয় সূত্র থেকে, তো আমরা দেখব যে এই টপিকের উপরে প্রশ্ন কিভাবে হয়। তো এখানে একটা প্রশ্ন আছে যে 5 কেজি ভরের কোনো বলকে দেওয়ালে এত বেগে ছুঁড়ে মারা হলো, তাহলে এটা হচ্ছে ভর, দেওয়ালে এটা আদিবেগ, এত বেগে ছুঁড়ে মারা হলো, বলটি একই বেগে, তার মানে কি শেষ বেগও সেম, একই বেগে ফেরত আসছে, তাহলে শেষ বেগও হচ্ছে 10, আর যেহেতু সে ফেরত আসছে সো মাইনাস, ফেরত আসছে তাই মাইনাস দিলাম। বলের ঘাত কত, তাহলে বলের ঘাত যেহেতু বলেছে তাহলে আমরা ভরবেগের পরিবর্তন বের করব, তাহলে এম ভি মাইনাস এম ইউ। ওকে, তারপর মান বসা দাও কাজ। তারপর ক্রিয়াকাল যদি এত হয় তাহলে ঘাত বল কত, তাহলে এবার বলটা কত, এটা তো ভরবেগের পরিবর্তন, যেটা তুমি আগে বের করে ফেলেছো, এটাকে তুমি যে দ্বারা প্রকাশ করেছো, এম বি মাইনাস এম ইউ, আর নিচে তুমি টাইম দিবা 0.01, তাহলে এই মানটা বসাই দিয়ে আমরা কি পেয়ে যাব, আমরা পেয়ে যাব প্রযুক্ত বল। তো এটাকে ঘাত বলও বলা যেতে পারে, এটা আবার দেওয়ালের উপর প্রযুক্ত বল তারা বলতে পারে। তো এক্ষেত্রে অ্যান্সার নেগেটিভ আসছে, বাট আমাদের প্রশ্নে আমরা পজিটিভ অ্যান্সারটা দেখাবো। অনেক সময় এখানে চিন্তা করতে পারে যে ভাই আমি ক্যালকুলেশনটা কিভাবে করব, আমাকে তো ক্যালকুলেটর দিবে না। তো এই ছোট ক্যালকুলেশনগুলো করার মানে পয়েন্টের ক্যালকুলেশনগুলো করবা এভাবে, এই যে পয়েন্ট উঠে গেল এই জন্য আগে একটা 1 দিবা, পয়েন্টের পর সংখ্যা কয়টা, 2টা, তো 2টা 0 দিবা, পয়েন্ট উঠাই দিচ্ছ এই জন্য 1 দিবা, আর পয়েন্টের পরে 2টা শূন্য, যে 2টা সংখ্যা আছে এই জন্য 2টা শূন্য দিবা। যদি পয়েন্টের পর 3টে সংখ্যা নিতা তাহলে 3টে শূন্য দিতা, তাহলে কত হচ্ছে 1 0 0 0 0, তাহলে এটা হচ্ছে আমাদের বল। ওকে, আচ্ছা, এই প্রশ্নটা তোমাদের আসবে না যদিও, তারপর আমি একটু দেখায় রাখছি, এটা আমাদের ইসাক স্যারের বইয়ে আছে এই ম্যাথটা। তোমাকে বলবে এম ভরের একটা বস্তুকে এভাবে আমরা দেওয়ালে অ্যাঙ্গেল করে ছুঁড়ে মেরেছি, সে অ্যাঙ্গেল করে ব্যাক করেছে। আমি যদি কোনো বস্তুকে এভাবে ছুঁড়ে মারি সে এখানে বাড়ি খেয়ে কিন্তু এদিক চলে যাবে, তাহলে সেরকম বাড়ি খেয়ে সে চলে আসছে। তো ভরবেগের পরিবর্তন কত, এক্ষেত্রে আমরা সূত্র ব্যবহার করব 2mu cos থিটা। এই সিনারিওটা মনে রাখবা যে যদি এভাবে থাকে, থেটাটা যদি এই জায়গায় থাকে তাহলে 2mu cos থিটা, আর যদি থেটাটা এই জায়গায় দিত তারা, তাহলে হয়ে যেত সাইন থিটা। আচ্ছা, তো এটার প্রমাণ অনেক সময় অনেকে দেখতে চায়, তো প্রমাণটা আমি চাচ্ছি না যে তোমাদের দেখে মাথা নষ্ট করার দরকার নাই, তোমরা শুধু এটা মনে রাখবা যে এরকম সিচুয়েশনে আমাদের 2mu cos থিটা সূত্র ব্যবহার হবে। ওকে,
আচ্ছা, একটা প্রশ্ন হলো এ ক্ষেত্রফলের হোস পাইপ দ্বারা, হোস পাইপ মানে আমরা ওই যে গাছে পানি দেই, গাছে পানি দেওয়ার জন্য বা বাইক ধুই, একটা ট্যাপের সাথে পাইপ লাগাই দিয়ে, লম্বা হলুদ কালারের পাইপ থাকে অনেক সময়, এই পাইপগুলোকে বলা হয় হোস পাইপ, যার মধ্যে দিয়ে পানি প্রবাহিত হয় করা যেতে পারে। তাহলে এ ক্ষেত্রফলের হোস পাইপ একটা তোমার কাছে আছে, এরকম এ ক্ষেত্রফলের একটা হোস পাইপ তোমার কাছে আছে। তাহলে এটার ক্ষেত্রফল বলতে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটাকে বোঝানো হচ্ছে। ইউ বেগে পানি যাচ্ছে, পানি কোন একটা দেওয়ালে গেল, এই যে একটা দেওয়াল, তুমি দেওয়ালে পানি দিলা, এখান থেকে পানি এই পর্যন্ত ইউ বেগে গেল, যাওয়ার পরে দেওয়াল তো সে একটা বাড়ি মারবে, বাড়ি মারার কারণে এই পানিটা কি হয় থেমে যাবে অথবা ছিটকে ব্যাক করবে। তো প্রশ্নে বলেছে কিন্তু পানি রিবাইন্ড করছে না, রিবাইন্ড করা মানে ফিরে আসা। তোমরা দেখবা যে বিভিন্ন সিনেমা দেখার সময় বলো না যে একটু পিছাও তো, 10 সেকেন্ড পিছায় আসো বা রিবাইন্ড করো, এটা হচ্ছে সেই রিবাইন্ড, যে ব্যাক করছে কিনা। তাহলে আমরা এ ক্ষেত্রফলের একটা পাইপ দিয়ে, হোস পাইপ দিয়ে আমরা এখানে পানি দিচ্ছি, দেওয়ালে পানি দিচ্ছি, পানিটা রিবাইন্ড করছে না। তো এখানে বল কত? তো আমরা প্রথমে একটা জিনিস ভাবি, এই পানিটা হোস পাইপ থেকে দেওয়াল পর্যন্ত যাচ্ছে ইউ বেগেই কিন্তু যাচ্ছে, তাহলে সমবেগে যাচ্ছে, তাহলে বলটা তৈরি হবে কোথায়? ওরা বল চাচ্ছে কেন? বিষয় হলো তোমার পানিটা এই পর্যন্ত সমবেগে গেছে ঠিক আছে, কিন্তু এই দেওয়ালে পড়ার পর পানিটা কিন্তু থেমে গেছে, আর রিবাইন্ড করছে না, মানে কি বেগটা জিরো হয়ে গেছে, বেগটা জিরো হয়ে গেছে। তাহলে দেওয়ালে একটা বেগে সে আঘাত করার সাথে সাথে বেগ কি হয়ে গেছে? জিরো হয়ে গেছে। যে জায়গাতে বেগের চেঞ্জ হয় অথবা ভরের চেঞ্জ হয় অথবা ভরবেগ দুইটা যে কোনো একটা চেঞ্জ হয় বা দুইটাই চেঞ্জ হয়, সেখানে কিন্তু বল তৈরি হয়, ভরবেগের পরিবর্তন। আচ্ছা, তাহলে এই দেওয়ালের এই জায়গাতে আমরা একটা বল পাবো, এই বলটাই আমাকে বের করতে বলছে। তো আমরা মনে মনে ধরে নিই যে টি সময় ধরে পানিটা গেছে এবং টি সময়ের মধ্যে এল দৈর্ঘ্যের মানে এতটুকু পানি যাইতে পেরেছে। একটা টাইম দিয়ে যখন পানি দিলে তো কিছু পানি তো যাবে, এতটুকু পানি এখানে গেছে। তো আমরা এখানে বল বের করব। বল বের করার সূত্র কি? এফ সমান এম এ। তো আমরা আগে ভর বের করব, তারপর ত্বরণ বের করব। আগে ভর বের করি। ভর বের করার সূত্র হলো ঘনত্ব ইন্টু আয়তন। তো পানির ঘনত্ব আমরা জানি, এটা পরে বসাচ্ছি। আয়তন, এই ভি মানে কিন্তু এটা আয়তনের ভি। আয়তন মানে কি? তাহলে এই যে পানিটা এখানে তুমি দেখবা যে পানিটা যাচ্ছে, পানিটা কিন্তু সিলিন্ডার আকৃতির পানি, যেহেতু ক্ষেত্রফল মানে আমি জিনিসটাকে গোলাকার ধরেছি, তাহলে এই পানিটা কিন্তু সিলিন্ডার আকৃতির। তাহলে আয়তন হচ্ছে ক্ষেত্রফল ইন্টু দৈর্ঘ্য। আচ্ছা, বা যে শেপেরই হোক, যেহেতু ক্ষেত্রফল দিছে, আমরা এক্সাক্ট বলতেও পারবো না যে পাইপটা গোলাকার, কিন্তু বাস্তবে আমরা যে পাইপগুলো দেখি সেগুলো কিন্তু গোলাকারই হয়, তাই আমি গোলাকার নিয়ে কথা বলছি। তাহলে আমরা ভর কিন্তু পেয়ে গেলাম। এ দেওয়া আছে, যদিও এল দেওয়া নাই, আমাদের প্রশ্নে কিন্তু এল দেওয়া নাই। তো এলটা আমরা আরেকভাবে বের করতে পারি, সেটা হলো এই যে পানিটা এখান থেকে এই পর্যন্ত যাচ্ছে, পানি ইউ বেগে যাচ্ছে, টি সময় ধরে যাচ্ছে, তাহলে এল দূরত্ব অতিক্রম করবে। তো এটা যদি দূরত্ব হয়, বেগ সমবেগ টি, তাহলে এস সমান ভিটি সূত্র দিয়ে আমরা এখানে ইউটি লিখতে পারি। তাহলে এতটুকু ভরের পানি আমার দেওয়ালে গিয়ে পড়লো। এবার আমি বের করব ত্বরণ। ত্বরণ কি? ভি মাইনাস ইউ বাই টি। তো এই ভিটা আয়তনের ভি, আর এই ভিটা কিন্তু শেষ বেগের ভি। তাহলে এই জায়গায় শেষ বেগটা তো জিরো, আদি বেগটা হচ্ছে ইউ, ইউ বেগে সে আঘাত করেছে, টাইম হচ্ছে টি, তাহলে মাইনাস ইউ বাই টি। তো মানগুলো এখানে বসায় দিব, রো এ তো দুইটি কেটে যাবে, মাইনাস রো এ ইউ স্কোয়ার। তো বিষয় হচ্ছে পানি দেওয়ালে এই পরিমাণ বলের একটা ধাক্কা দেবে, দেওয়ালও তাকে এই পরিমাণ বলের একটা ধাক্কা দেবে। তো আমাদেরকে শুধু বল কত বলেছে, জাস্ট বলের মানটা আমরা সেখানে দিয়ে দিব, রো এ ইউ স্কোয়ার। এখানে রো হলো যে তরলটা যাচ্ছে, যেহেতু পানি বলেছে তাহলে পানির ঘনত্ব 1000,
এ বলেছে মানে ক্ষেত্রফল, ইউ হচ্ছে বেগ, তাহলে মানগুলো বসায় দাও, তাহলে হয়ে যাচ্ছে। আচ্ছা, প্রশ্নে মান দেওয়া নাই, তো পরীক্ষায় যদি তোমাকে মান দিয়ে আসে তুমি শুধু সেই মানগুলো বসাবা, তাহলে হয়ে যাবে। একটি 1000 কেজি ভরের প্লেনের জন্য 1000 কেজি ভরের প্লেনের জন্য বাতাসের বাধা হচ্ছে এত। তার মানে প্লেন একটা বাধা পাচ্ছে, কিন্তু তারপর প্লেনটা চলছে। প্লেনটি সমবেগে চলছে, প্লেনটি সমবেগে চলছে, লব্ধি বলের মান কত? বিষয় হচ্ছে যে আমাদের লব্ধি বল তো আমরা এভাবে বের করি, সামেশন অফ এফ, বা লব্ধি বল বা কার্যকরী বল। তো এখানে আমাদের কার্যকরী বলটা কিভাবে বের করি আমরা, যে কতটুকু বল প্রযুক্ত হয়েছে আর কতটুকু সে বাধা পেয়েছে, বাধা বল, এই দুটার বিয়োগফলই হচ্ছে আমাদের কার্যকরী বল। তো এখানে ওরা বলছে যে সমবেগে চলছে, তো সমবেগে যদি কেউ চলে তার ত্বরণ কি 0, তার মানে ত্বরণ কখন 0 হয়, যখন সেখানে বল থাকে না। অর্থাৎ আমরা বলতে পারি যে এই যে সে 1800 বাধা দিছে, তাহলে নিশ্চয়ই আমাদের প্রযুক্ত বলও 1800 ছিল আর বাধাও 1800, যার কারণে বলটা হয়ে গেছে 0, যার কারণে ত্বরণ হয় নাই, যার কারণে সমবেগে চলেছে। তো এই অঙ্কটা দেখার পরে তুমি যেহেতু দেখছো সমবেগে চলছে, তার মানে অবশ্যই এখানে লব্ধি বল 0, এত ক্যালকুলেশনের কোনো দরকারই নেই। এই অঙ্কটা আরেকভাবে দিতে পারতো যে প্লেন কত বল প্রয়োগ করেছে যাওয়ার জন্য, তাহলে যেহেতু সমবেগে চলছে তাহলে যতটুকু বাধা সে ততটুকুই বল প্রয়োগ করেছে, যার কারণে ওর প্রযুক্ত বল পুরোটাই শেষ হয়ে গেছে, দিয়ে ত্বরণে চলার মতো আর বল নাই, তাহলে এটার অ্যান্সার হবে 0 নিউটন। আচ্ছা দেখো, পি একটা সমীকরণ আকারে দিছে, যখন সমীকরণ আকারে দিবে তোমাকে বুঝতে হবে এটা একটা তাৎক্ষণিক জিনিস, মানে জাস্ট নির্দিষ্ট কোনো একটা সময় তুমি ইনস্ট্যান্ট বের করে ফেলতে পারবা, যে কোনো সময়। এই জন্য সমীকরণ দিয়ে যে মানগুলো দেওয়া থাকে এগুলোকে আমরা তাৎক্ষণিক বেগ, তাৎক্ষণিক সরণ, তাৎক্ষণিক ভরবেগ এগুলো বলে থাকি। তো যেহেতু সমীকরণ আকারে দেওয়া আছে, তাহলে পি সমান এটা বলতে 3 সেকেন্ড পর বল কত। তো আমরা বল সমান কি জানি, যখন সমীকরণ আকারে থাকছে তাহলে ভরবেগের পরিবর্তনের হার, তাহলে ভরবেগটাকে আমরা সময়ের সাপেক্ষে অন্তরীকরণ করব, তাহলে অন্তরীকরণ করো, অন্তরীকরণ তো জানি পাওয়ার সামনে আসে, পাওয়ার থেকে 1 কমে যায়, 60 শুধু টি থাকলে 1 হয়ে যায়, টি এর সাপেক্ষে করব, এখানে টি নাই, তাহলে 0। এখন বলছে 3 সেকেন্ড পর, তাহলে 2 × 3 i + 6j, তাহলে অ্যান্সার হচ্ছে 6i + 6j। আমি কিন্তু আইজেকে এদের উপরে 2p দিচ্ছি না সময় বাঁচানোর জন্য, তোমাদেরকে পরীক্ষা কিন্তু অবশ্যই দিতে হবে আসলে। এবার দেখো বল দেওয়া আছে, ওরা চাইছে ভরবেগের পরিবর্তন, তাহলে বল থেকে ভরবেগ কীভাবে পাওয়া যেতে পারে? স্বাভাবিক, আমরা একটু আগে ভরবেগকে অন্তরীকরণ করে বল পেয়েছি, তাহলে এবার বলকে যোগজীকরণ করলে ভরবেগ পেয়ে যাচ্ছি। তাহলে এফ কার সাপেক্ষে? অবশ্যই সময়ের সাপেক্ষে, তাহলে আমরা ভরবেগ বা ভরবেগের পরিবর্তন পাচ্ছি। আচ্ছা, তাহলে 5t³ + 3dt, যদি আমি 0 থেকে 10 সেকেন্ড নিই তাহলে ভরবেগের পরিবর্তন হয়ে গেল, যে 0 থেকে 10 পর্যন্ত। তাহলে যোগজীকরণের নিয়ম কি? যোগজীকরণের নিয়ম আবার অন্তরীকরণের উল্টা, পাওয়ারের সাথে 1 যোগ হয়, সেই পাওয়ারটা দিয়ে ভাগ হয়। যদি অন্তরীকরণ হতো তাহলে কনস্ট্যান্টের বেলায় 0 হতো, আর যোগজীকরণের বেলায় যেখানে কনস্ট্যান্ট সেখানে একটা সিঙ্গেল টি লাগাই দেব। যোগজীকরণ হয়ে গেল, এখন 0 থেকে টি পর্যন্ত। তো লিমিট কীভাবে বসাই? আচ্ছা, এটা 10, প্রথমে আপার লিমিট বসাইতে হয়, তারপর মাইনাস দিয়ে লোয়ার লিমিট বসাইতে হয়। তো প্রথমে আপার লিমিট বসাও, 5/4 ইন্টু টি এর জায়গায় 10 বসাও, 10⁴ প্লাস 3 × 10 মাইনাস, তাহলে আপার লিমিট আমরা টি এর জায়গায় 10 বসাই দিলাম, এবার টি এর জায়গায় লোয়ার লিমিট 0 বসাবো। তো 0 বসালে এটাও 0 হয়ে যাবে, এটাও 0 হয়ে যাবে, সো এদিক সব 0। তাহলে 5, 1-এর পর 4টা শূন্য, ভাগ 4 প্লাস 30। তো লসাগু যদি আমরা 4 করি তাহলে 50,000
প্লাস 3 4 12 120। তাহলে আমাদের এই প্রশ্নের অ্যান্সারটা হচ্ছে 50,120 ভাগ 4। এখন যদি কাটাকাটি করতে মন চায় কাটাকাটি করবা, করে তুমি অ্যান্সারটা বের করে ফেলবা। এই হলো আমাদের অ্যান্সার। আচ্ছা, এবার আসো যে 2 কেজি ভরের কোনো বস্তুর বেগের সমীকরণ দেওয়া আছে, তাহলে ভর দেওয়া আছে আর এখানে কি দেওয়া আছে, বেগের সমীকরণ দেওয়া আছে, বল কত, বল বেগের সমীকরণ দেওয়া আছে। তাহলে বেগকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি, আমরা জানি যে সময়ের সাপেক্ষে বেগকে অন্তরীকরণ করলে পাওয়া যায় ত্বরণ। তাহলে আমরা এই বেগের সমীকরণটাকে অন্তরীকরণ করব, আমরা ত্বরণ পেয়ে যাব। তাহলে অন্তরীকরণ করো, পাওয়ার সামনে এসে গুণ হবে, পাওয়ার থেকে 1 কমে যাবে, প্লাস এখানে অন্তরীকরণ করলো কনস্ট্যান্টকে অন্তরীকরণ করলো হয় 0। তাহলে 3 সেকেন্ড পর, তাহলে 4 × 3, তাহলে 3 4 12। তাহলে বল কত, F সমান ma। তাহলে এম হচ্ছে 2 কেজি, এ হচ্ছে 12, তাহলে 24 নিউটন। আচ্ছা, একটা বস্তুর উপর 7 নিউটন মানের একটা বল প্রয়োগ করা হলে বস্তুর ত্বরণ 3 হয়। তাহলে 7 নিউটন বল দিয়েছি, ত্বরণ হয়েছে 3। দ্যাট মিনস এখান থেকে তারা আমাকে ভর বের করার ইঙ্গিত দিচ্ছে যে 7 নিউটন বল দিয়েছি আর ত্বরণ হয়েছে 3। তো যেহেতু ভরের ইঙ্গিত দিছে, তো ভরটা বের করি, লাগুক বা না লাগুক, এফ ভাগ এম। তাহলে এফ হচ্ছে 7, এ হচ্ছে 3। ওকে, বস্তুর ওপর 5 নিউটন মানের অপর আরেকটা বল, মানে ধরো তুমি ওকে 7 নিউটন বল প্রয়োগ করছিলা এর আগে, এবার বলছে বস্তুর উপর 5 নিউটন মানের আর একটা বল 7 নিউটনের সাথে 60 ডিগ্রি কোণে মানে ক্রিয়া করতে বলছে। তাহলে আগে তো 7 নিউটনের বল ছিল, এখন ওরা বলছে যে এবার 7 নিউটনের সাথে 5 নিউটনের একটা বল 60 ডিগ্রি কোণে প্রয়োগ করো। তাহলে এবার ত্বরণ কত হবে? তাহলে এবার যে পরিস্থিতি, একটা বল এই দিকে কাজ করছে, একটা বল এই দিকে কাজ করছে, তাহলে এই বস্তুটা কিন্তু এবার লব্ধি বলে চলবে। তাহলে আমরা আগে লব্ধি বল বের করি। লব্ধি বল কীভাবে বের করা যায়? আমরা সবাই জানি লব্ধির সূত্র, পি স্কোয়ার কিউ স্কোয়ার 2p কিউ cos 60 ডিগ্রি, 49 25 cos 60 মানে হাফ, হাফ আর 2 কেটে যাবে, তাহলে 35। তাহলে এখান থেকে 5 যদি একে দিয়ে দিই তাহলে 40 হয়ে যাবে, 40 আর 20 60, 60 আর 40 109। এই হলো বল 109। আমাকে তো বল বের করতে বলেনি, আমাদেরকে বের করতে বলছে ত্বরণ। তো আমাদের কাছে তো বস্তুর ভর জানা আছে, তাহলে বস্তুর ভর হবে, সরি ত্বরণ হবে এফ ভাগ এম। এফ হচ্ছে আমাদের √10.9, সরি 109, 10.9 না 109, আর ভর হচ্ছে 7/3। এখন এই ক্যালকুলেশনগুলো তুমি কিভাবে করবা? এই ক্যালকুলেশনগুলো কিন্তু মুখে মুখে করা টাফ, ঠিক আছে? এক্ষেত্রে তোমাকে অপশনে হেল্প নিতে হবে। তো তোমাকে দেখতে হবে অপশনগুলো কিভাবে আছে। এগুলো সাধারণত এই টাইপের বড় যে ম্যাথগুলো, এগুলো এমসিকিউ আসে না, এগুলো রিটেনে আসে। তো এগুলো যদি রিটেনে আসে, তুমি অ্যান্সারকে এভাবে রেখে দিবা, এটার অ্যান্সারকে এভাবে রেখে দিবা, এটাই লিখে মিটার/পার্সেন্ট স্কয়ার এভাবে রেখে দিয়ে চলে আসবা। এখন যদি এমসিকিউ আসে, তাহলে এক্ষেত্রে তোমাকে এবার আন্দাজ করতে হবে অপশন দেখে। আর যদি এমসিকিউ দেয়, তাহলে ওরা এখানে এমন ডাটা রাখবে যাতে রুট তুমি করতে পারো। যেমন এখানে 121 হইতে পারে, মানে এমন মান দেবে যাতে 121 হয়, তাহলে 11 বা 144 হয়, মানে যেগুলোকে রুট করা যায় এই টাইপের মান দিয়ে তোমাকে এমসিকিউ সাজায় দেবে। কিন্তু এরকমই যদি থাকে, তাহলে অপশন ধরো তোমাকে এরকম দিল যে বলের মান হচ্ছে 10.44, তারপর বলের মান হচ্ছে 11, তারপর দিল যে বলের মান 12। তখন তুমি দেখেই বুঝতে পারছো 11 কাকে রুট করলে 11 হয়, 121কে, এখানে তো 121 নাই। কাকে রুট করলে 12 হয়, 144কে, এখানে তো 144 নাই। তার মানে অ্যান্সার সম্ভাব্য এটাই। এভাবে তোমাকে আন্দাজ করে তখন অ্যান্সারটা দেখাইতে হবে। আচ্ছা, আর আন্দাজের বাইরে কেউ যদি জটিল কোনো সংখ্যাকে রুট করার কোনো পদ্ধতি শিখে রাখো, সেটা আলাদা বিষয়।
আচ্ছা, এত ওজনের একটা বস্তু, দেখো এত ওজনের একটা বস্তু, দ্যাট মিন্স তোমাকে ভর বের করার তথ্য দিছে। এত ত্বরণ দিতে কত বল লাগবে, তাহলে আমরা আগে ভর বের করে নিই। তাহলে ওজন দেওয়া আছে কত, 980, তাহলে এম কত, 980 ভাগ জি বা 980/9.8। তো পয়েন্টের ক্যালকুলেশন কীভাবে করতে হয়, পয়েন্ট উঠাই দিতে হয়, দিয়ে একটা 1 নিতে হয়, পয়েন্টের পরে একটা সংখ্যা, তাহলে একটা 0, তাহলে 98/00/98, তাহলে এটা কাটাকাটি করলে হবে 1, তার মানে 100, তাহলে ভর হচ্ছে 100 কেজি। এখন এই বস্তুটাকে তুমি যদি 1 ত্বরণ দিতে চাও তাহলে কত বল লাগবে, F সমান ma, তাহলে 100 গুণন 1, তাহলে হচ্ছে 100 নিউটন হয়ে গেল। এই যে ছোট ছোট ম্যাথগুলো তোমাকে পরীক্ষায় এমসিকিউ দিবে। আচ্ছা, 5 কেজি ভরের একটা হাতুড়ি 5 মিটার উঁচু থেকে একটা প্রেকের উপরে আপতিত হলো এবং এত সেকেন্ডে স্থির হলো। আচ্ছা, এই ধরো একটা প্রেক, একটা হাতুড়ি ছিল যেটা 5 মিটার উপর থেকে এর উপরে এসে পড়েছে। তো 5 মিটার উপর থেকে এর উপরে পড়বে, পড়ার পরে কি থেমে যাবে। তাহলে এই যে বস্তুটা এখানে এসে পড়লো, সে উপর থেকে এসে পড়লো, একটা বেগে কিন্তু আঘাত করবে। তারপর এই বেগে আঘাত করার পরে ব্রেক সহ একটু নিচে নেমে তারা কি হয়ে যাবে, থেমে যাবে। তাহলে এটা পড়ার পরে যে বেগ, সেটা এই পড়ার মুহূর্তের আদিবেগ হিসেবে কাউন্ট হবে। তো এত উপর থেকে যদি একটা বস্তু পড়ে, সে কত বেগে পড়বে, সেক্ষেত্রে আমরা জানি যে ভি সমান √2gh। এই যে এই সূত্র থেকে ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2gh। তো হাতুড়িটা যে পড়ছে এই মুহূর্তে আদিবেগ তো 0, তাহলে আদিবেগটা হচ্ছে 0, 2gh, তাহলে ভি সমান √2gh দিয়ে আমরা gh এদের মানগুলো বসাই দিলাম। আর জি এর মান ওরা যেহেতু 10 দিয়ে রেখেছে, ওই যে বললাম যে যদি এমসিকিউ এ আসে তো ওরা এমন তথ্য দিবে যাতে তোমার ক্যালকুলেশন সুবিধা হয়। তাহলে এখানে যে বেগে আঘাত করলো সেই বেগটা আমরা পেয়ে যাচ্ছি। প্রশ্ন কি, ব্রেকের ওপর প্রযুক্ত বল কত। তাহলে এখানে সে কত বেগে আঘাত করেছে, এত বেগে আঘাত করেছে, তারপর কি হয়ে গেছে, থেমে গেছে। তাহলে বেগের পরিবর্তন কত, v-0 বা 0 - v। বেগের পরিবর্তনটুকু কত, বেগের পরিবর্তন হচ্ছে সে একটা বেগে আঘাত করে থেমে গেছে, তাহলে v-0 বা 0 - v, যেটা লেখো সমস্যা নেই আপাতত, যেহেতু আমরা মান বের করছি। আর সময় লেগেছে কতক্ষণ, সেই সময়টা তারা দিয়ে দিছে যে এত সেকেন্ড স্থির হয়েছে 1/20। তাহলে বল বের করার সূত্র কি, m dv/dt বা F সমান ma। এ মানে কি, বেগের পরিবর্তন ভাগ সময়। তাহলে বেগের পরিবর্তন কত, এই যে আমাদের ভি হচ্ছে 10 - 0, আর নিচে টাইম বসাই দিলাম, আমাদের ক্যালকুলেশন কমপ্লিট। তো এই টাইপের ম্যাথগুলো তোমাকে পরীক্ষায় তারা দিতে পারে, অবশ্যই এই ম্যাথগুলো প্র্যাকটিস করে যাইতে হবে। আচ্ছা দেখো, এবারে ম্যাথটা একটা সিম্পল ম্যাথ, যে এত সমদ্রুতিতে চলন্ত 2500 কেজি ভরের একটা গাড়ি মন্দনের ফলে এত দূরত্ব অতিক্রম করার পর থেমে যায়। এগুলো হচ্ছে তোমরা 9-10 থেকে পড়ে আসছো এই টাইপের ম্যাথগুলো। তাহলে এটা শুরুতে ছিল, তারপর মন্দনের কারণে থেমে গেছে। তাহলে এখানে আমাদের আদিবেগ হিসেবে কাউন্ট হবে 50, থেমে গেছে শেষ বেগ 0। কত দূর পর থেমে গেছে, 2500 মিটার পর। তাহলে এই যে এই তথ্য থেকে আমাদের কি বের করতে বলেছে, টাইম আর বল। তাহলে এই যা কিছু বের করতে চাই আমরা আগে ত্বরণ বের করে নেব। ত্বরণ কীভাবে বের করা যায়, ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2s। তো এখানে যেহেতু থেমে গেছে মন্দন, সো এখানে কিন্তু আমরা মাইনাস ব্যবহার করব। তাহলে শেষ বেগ কত, 0। আদিবেগ কত ছিল, 50 স্কোয়ার 2a, এস কত, 2500। তাহলে 2a 2500 পাশে নিয়ে চলে আসো, আর 50 স্কোয়ার মানে 2500। তাহলে 2500 আউট, এ সমান 2 উপাশে গেলে হবে হাফ। ত্বরণ পেয়ে গেলাম। তাহলে যদি বল বের করতে চাই, এফ সমান এম কত ছিল আমাদের, হাফ। তাহলে
তাহলে 2500-এর অর্ধেক কত হবে? 2500-এর অর্ধেক হবে 1250। এখন অপশনে যদি 1250 না থাকে তাহলে 1200 দেখাবো, আর যদি 1250ই থাকে তাহলে আমাদের 1250 দেখাইতে হবে। আচ্ছা, এবার বলছে সময়। সময় তো সহজ, টি সমান ভি মাইনাস ইউ ভাগ এ। তো শেষ বেগ 0, আদি বেগ হচ্ছে আমাদের 50 ছিল, ত্বরণ হচ্ছে হাফ, তবে ত্বরণটা কিন্তু নেগেটিভ। ত্বরণটা যেহেতু নেগেটিভ, মানে যেহেতু এটা মন্দন টাইপের জিনিস, সো আমরা নেগেটিভ বসালাম, তাহলে 100 সেকেন্ড। এই যে ছোট ছোট ম্যাথ, এই ম্যাথগুলো পরীক্ষাতে আসে, এমসিকিউতে আসে। আচ্ছা, পরের প্রশ্ন চলে যাই। পরের প্রশ্ন হচ্ছে যে ভর দেওয়া আছে, একটা গাড়ির আদিবেগ দেওয়া আছে, 2 সেকেন্ড সমত্বরণে চলার পর বেগ হয়েছে এত। তাহলে আদিবেগ কত? আদিবেগ হচ্ছে 5J, ভেক্টর আকারে দেওয়া আছে। শেষ বেগ হচ্ছে 6I প্লাস 12J। আমি টুপি দিচ্ছি না, টুপি তোমরা দিয়ে নিবা। ভর দেওয়া আছে 1.5 কেজি। প্রযুক্ত বলের মান কত? দেখো, যখন জিনিসগুলো ভেক্টর আকারে থাকবে আমাদেরকেও কাজগুলো ভেক্টর আকারে করতে হবে। তো আমরা এফ সমান কি জানি? আমরা এফ সমান জানি এম ভি মাইনাস ইউ ভাগ টি, মানে এই যে এফ সমান এম এ। তো এখানে টাইমটা দেওয়া আছে 2 সেকেন্ড, মানগুলো বসাই দেওয়ার কোনো কাজ নেই। 1.5 টাইম হচ্ছে আমাদের 2 সেকেন্ড, শেষ বেগ হচ্ছে 6I প্লাস 12J মাইনাস আদিবেগ হচ্ছে 5J। তাহলে 1.5 থাকুক, 1.5 ভাগ 2, এটা কত হচ্ছে 6I, 12 থেকে 5 বাদ দিলে 7J। তাহলে 1.5 মানে কি 3/2, তাহলে 3/4 লিখতে পারি আমরা, 6I প্লাস 7J। যদিও রিটেন হয় তাহলে এই পর্যন্তই অ্যান্সার রাখবো, আর যদি এমসিকিউ হয় তাহলে 3 6 18, 18 ভাগ 4I, 3 7 21 ভাগ 4J। তাহলে এটা হচ্ছে 4 পয়েন্ট সামথিং, ঠিক আছে, যে 4.5, এটা হচ্ছে 5.1, 4 5 20, 5 পয়েন্ট সামথিং, 5.2। তাহলে আমরা অপশন দেখলে অ্যান্সারটা বুঝে যাব যে কত হচ্ছে। তাহলে এখান থেকে যেটা লার্নিং সেটা হলো, যদি ভেক্টর আকারে থাকে কোনো তথ্য তোমাকে ভেক্টর আকারেই করতে হবে। এই কাজ করা যাবে না যে তুমি আগে এটার মান বের করলা, আদি বেগের মান, তারপর তুমি শেষ বেগের মান বের করলা, মান বের করে কাজ করছো, এই কাজটা করা যাবে না। আচ্ছা, খুবই ছোট প্রশ্ন, বস্তুর ত্বরণ ও ভরের মধ্যে সম্পর্ক কি? তো আমরা বস্তুর ত্বরণ আর ভরের একটাই সূত্র আপাতত জানি, এটা। তো সম্পর্ক খেয়াল রাখো, যখন সম্পর্ক বের করতে বলবে দুইজনের, তখন দুইজনকে দুই পাশে রাখতে হবে। তাহলে এফ ভাগ এম। তাহলে এবার তুমি বলতে পারো যে এফের সাথে এম হচ্ছে ব্যস্তানুপাতিক। অনেকে কি করে, এই জায়গায় মিস্টেক করে ফেলে যে এম আর এ একসাথে আছে, তার মানে মনে হয় এরা সমানুপাতিক। না, যখন কারোর মধ্যে সম্পর্ক তারা জানতে চাইবে, তখন যে দুইটা জিনিসের মধ্যে সম্পর্ক বের করতে হবে তাদেরকে সমান সমানের দুই পাশে আগে পাঠাইতে হবে, দেন তোমাকে সিদ্ধান্ত নিতে হবে সম্পর্কটা কেমন। তাহলে প্রশ্ন ছোট হলেও পরীক্ষায় ভুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি। তাহলে সম্পর্ক হবে এটা। আচ্ছা, থেমে থাকা একটা গাড়িকে একটা ট্রাক এসে সজোরে আঘাত করলো, গাড়ির আরোহীর মাথা পিছন দিকে হেলে পড়ে গেছে, ঠিক আছে। থেমে থাকা একটা গাড়ি, তাহলে গাড়ি থেমে আছে মানে আমিও থেমে আছি, গাড়ির আরোহীর মাথা পিছন থেকে হেলে গেছে। তাহলে মাথা পিছনে হেলে গেছে মানে কি, আমার পা আগায় গেছে। তো মাথা পিছনে হেলে কখন যায়, যখন হঠাৎ গাড়িটা সামনের দিকে আগায় যায়, তার মানে আমি ধাক্কা খেয়েছি আমাদের গাড়ির পিছন সাইডে। তাহলে পিছন থেকে আমাদের গাড়িকে মেরে দিয়েছে, আমাদের গাড়ি আগায় গেছে, আমাদের মাথা পিছিয়ে গেছে। তো তাহলে গাড়িটা কোন দিক থেকে আঘাত করেছিল, আমাদের পিছন থেকে। ওকে, ভরবেগের এসআই একক কি? দেখো কত সিম্পল প্রশ্ন, এগুলো প্রশ্ন ভার্সিটিতে আসে যে ভরবেগের এসআই একক কত। তাহলে কেজি মিটার পার সেকেন্ড, এটা তো দেখার আগেই উত্তর। ভরবেগের মাত্রা কোনটি? তাহলে এম এল টি মাইনাস 1, কারণ আমাদের একক ছিল কেজি মিটার পার সেকেন্ড। এগুলো ভার্সিটির প্রশ্ন, ভাবতে অবাক লাগে। তাহলে এম এল টি ইনভার্স 1। আচ্ছা, 10 নিউটন বল
25 কেজি ভরের স্থির বস্তুর উপরে, দ্যাট মিনস আদিবেগ 0, 5 সেকেন্ড ক্রিয়া করেছে, তার মানে টাইম 5, বেগের মান কত, ভি কত। তাহলে এত বল এত কেজি ভরের বস্তুর উপর প্রয়োগ করেছো, তাহলে তুমি এখান থেকে ত্বরণ বের করতে পারছো, এ সমান এফ ভাগ এম, এ সমান এফ বাই এম। তাহলে এখান থেকে তুমি ত্বরণ পাচ্ছ, ভি লাগবে, ভি সমান ইউ প্লাস এটি। তো আদিবেগ তো তোমার 0, ত্বরণ হচ্ছে 4, টাইম ছিল 5, তাহলে 20 একক হবে মিটার পার সেকেন্ড। তাহলে 20 মিটার পার সেকেন্ড। কত সিম্পল ম্যাথ। 30 কেজি ভরের একটা স্থির বস্তুর ওপর কত বল প্রয়োগ করলে 1 মিনিটে বেগ হবে এত। ও, বেগ বৃদ্ধি পাবে, এত বেগ বৃদ্ধি পাবে, তাহলে এটা বেগের মান না, এটা হচ্ছে বেগ কতটুকু বৃদ্ধি পাচ্ছে, বেগের বৃদ্ধিটা দেওয়া আছে। বেগের বৃদ্ধি মানে তোমাকে ভি মাইনাস ইউ, বেগের পরিবর্তনটা দেওয়া আছে। বেগের পরিবর্তন কত, 36 কিলোমিটার পার আওয়ার। কিলোমিটার পার আওয়ার, এটাকে মিটার পার সেকেন্ড কীভাবে বানাবা? তো কিলোমিটারকে মিটার মানে তাহলে 1000 দিয়ে গুণ করতে হবে, 3600 দিয়ে ভাগ করতে হবে। ওই সব ঝামেলায় না গিয়ে এটাকে তুমি 3.6 দ্বারা ভাগ করবা, তাহলেই হয়ে যাবে মিটার পার সেকেন্ড। তার মানে 10 মিটার পার সেকেন্ড। তাহলে বেগের পরিবর্তন দেওয়া আছে। তাহলে আমরা এফ সমান কি জানি, এম ভি মাইনাস ইউ বাই টি। এম কত দেওয়া আছে, 30 কেজি। বেগের পরিবর্তন কত, 10। কতক্ষণ টাইম লেগেছে, 1 মিনিট, তাহলে 60 সেকেন্ড। তাহলে 2, তাহলে 5, তাহলে 5 নিউটন বল লাগবে আমাদের। তাহলে এখানকার শেখার বিষয়টা কি, যে আমাকে বলেছে এত বেগ বৃদ্ধি পাইলো, তার মানে এখানে বেগের বৃদ্ধিটা দেওয়া আছে। আচ্ছা, তো আমি যতগুলো ম্যাথ সাজাইছি প্রত্যেকটা ম্যাথে তারা কি কি প্যাচ লাগাইতে পারে সেগুলো আমি আলোচনা করেছি। সো তোমরা এই বিষয়গুলো একটু নজরে রাখবা। 10 কেজি ভরের বস্তুর উপর একই সময়ে 3টা বল ক্রিয়া করে, ত্বরণ কত? একটা বল পূর্ব দিকে 8 নিউটন, একটা উত্তর দিকে 8 নিউটন, একটা দক্ষিণ দিকে 2 নিউটন। দেখো, যখন দিকের বিষয়টা আসবে আমরা এভাবে ধরবো, পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ। তাহলে পূর্ব দিকে কত, এই দিকে 8 নিউটন, উত্তর দিকে কত, 8 নিউটন, তো এই দিকে 8 নিউটন, আর দক্ষিণ দিকে, দক্ষিণ তো এটা, তাহলে 2 নিউটন। তাহলে এই 3টা বল প্রয়োগ করা হয়েছে এত কেজি ভরের বস্তুর উপরে। তাহলে ত্বরণ কত হবে? তো 3টা বল যেহেতু প্রয়োগ করেছি আমরা একটা বস্তুর উপরে, আগে আমাকে মোট লব্ধি বলটা বের করতে হবে। সেই লব্ধি বলটাকে আমরা ভর দ্বারা যদি ভাগ করি তাহলে আমরা কার্যকর ত্বরণটাও পেয়ে যাব। তো 3টা বলের লব্ধি বের করব। তো এক্ষেত্রে দেখো, এটা একটু সহজ করে রেখেছে যে 8কে আর 2কে বিপরীত দিকে করে দিয়েছে। সো আমি এই দিকে বলতে পারি 6 আর এই দিকে বলতে পারি 8, কারণ এই দুটো যেহেতু বিপরীত দিকে, এদের লব্ধিটাকে বের করে নিলাম। বিপরীত দিকে ভেক্টরের লব্ধি বিয়োগ করে বের করতে হয়। আচ্ছা, তাহলে ফাইনাল লব্ধি কত হবে? ফাইনাল লব্ধি হবে পি স্কোয়ার কিউ স্কোয়ার 2p কিউ কজ 90 ডিগ্রি। তাহলে 64, 36, আর এটা কিন্তু 0, cos 90 মানে 0, মানে পুরো পার্টটাই 0। তাহলে 64 আর 36 100, √100 মানে 10। তাহলে আমাদের লব্ধি বল হচ্ছে 10, বস্তুর ভরও 10, তাহলে ত্বরণ হবে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এই যে একটা ছোট্ট প্যাচ লাগাই দিছে, বল একটা দিয়ে ভর দিয়ে ত্বরণ বের করতে না বলে 3টা বল দিয়ে রেখেছে। আচ্ছা, পরের প্রশ্ন আসো। একটি মেশিন গান থেকে প্রতি সেকেন্ডে n সংখ্যক বুলেট নির্গত হয়, প্রতিটি বুলেটের ভর m, বেগ v, মেশিন গানের ওপর প্রযুক্ত বল কত? তাহলে আমরা কি জানি, F সমান m v মাইনাস ইউ বাই টি। এখানে বলছে প্রতি সেকেন্ডে 1, m এর মান এমই দেওয়া আছে, নির্গত হচ্ছে এত বেগে নির্গত হচ্ছে, তার মানে
আদি বেগ যাই থাকুক শেষ বেগ ভি। বুলেটের হয়তো আদি বেগ কী ছিল, 0 ছিল। মানে বুলেট যখন নির্গত হয় শুরুতে ওর একটা বেগ থাকে, আর বুলেট বের হওয়ার সময় একটা বেগ। এটা কিন্তু বুলেটের বের হওয়ার সময় বেগ। তাহলে বের হওয়ার সময় যে বেগ সেখানে একটা বেগ থাকে। বুলেট প্রথমে স্থির থাকে, তারপরে বের হওয়ার সময় ওর একটা বেগ হয়, এই বেগটার কথা বলা হচ্ছে। তাহলে আগে স্থির ছিল, পরে বেগ ভি। এটা হচ্ছে একটা বুলেটের জন্য। তাহলে আমাদের যদি n সংখ্যক বুলেট থাকে, একটা বুলেট যদি বল এতটুক দেয়, তাহলে n সংখ্যক বুলেট কতটুকু বল দিবে, তাহলে mn ভি। আচ্ছা, একটি কাঠের বস্তুকে আনুভূমিকের সাথে 60 ডিগ্রি কোণে, আনুভূমিকের সাথে 60 ডিগ্রি কোণে 200 নিউটন বলে টানা হচ্ছে। একটি কাঠের বস্তুকে, এই যে আমাদের বস্তু, এটাকে আনুভূমিকের সাথে 60 ডিগ্রি কোণে 200 নিউটন বলে টানা হচ্ছে। বস্তুটির ওপর আনুভূমিক দিকে কার্যকর বল কত? খুবই সিম্পল প্রশ্ন। আনুভূমিক দিকে বল, তো আনুভূমিক দিক তো এটা, তো এই বলের এই দিকে অংশ কত? তাহলে এফ কস থেটা। কোণ যেহেতু এখানে আছে, তাহলে আনুভূমিক উপাংশ হবে এফ কস থেটা। তাহলে 200 কস 60, তাহলে 100। এটা ঢাকা ভার্সিটি ভর্তি পরীক্ষায় আসা প্রশ্ন। কস 60 মানে হাফ, তাহলে হাফ ইন্টু 200 মানে 100। এইটুকুই উত্তর। আচ্ছা, এবার দেখো, ভূ সমতলের সাথে 30 ডিগ্রি কোণে আনত 2 কেজি ভরের বস্তুকে এত ত্বরণে উপরে উঠাতে হলে, একটা বস্তুকে আমি এইদিকে তুলতে চাচ্ছি, এত ত্বরণে আমাকে কত বল প্রয়োগ করতে হবে? তো আমাদের নর্মাল সূত্র কি? নর্মাল সূত্র হচ্ছে সামেশন অফ এফ ইকুয়াল টু এম এ। তো আমি যদি এই বস্তুকে উপর দিকে নিয়ে যাইতে চাই, আমাকে বিপরীত দিকে কে ঝামেলা করবে? আমরা জানি যে ঢালু তলের বেলায় বস্তুকে নিচের দিকে নিয়ে আসতে চাই এম জি সাইন থেটা। এই কোণ অনুযায়ী এম জি সাইন থেটা এই দিকে কাজ করে। তাহলে আমরা বল প্রয়োগ করব এফ, এম জি সাইন থেটা আমাকে বাধা দেওয়ার চেষ্টা করবে, ফাইনালি যতটুকু বল বাঁচবে সেটা দিয়ে একটা ত্বরণ তৈরি হবে। তাহলে আমরা বল প্রয়োগ করব এফ, এম জি সাইন থেটা আমাকে বাধা দেওয়ার চেষ্টা করবে, এই বাধা অতিক্রম করার পরেও আমার একটা ত্বরণ থাকা লাগবে এবং সেটার মান তারা দিয়ে রেখেছে। তাহলে এফ সমান এম জি সাইন থেটা প্লাস এম এ। তো এখন মান বসাও। এম এর মান কত? 2 কেজি। জি এর মান কত? জি এর মান আপাতত 10 ধরি আমরা, সাইন 30 ডিগ্রি মানে হাফ। তাহলে এম এর মান 2 কেজি, ত্বরণ হচ্ছে 3। তাহলে 10 যোগ 6, তাহলে 16। তাহলে আমরা তো জি এর মান 10 ধরেছিলাম, তো 9.8 ধরলে একটু কমে যাবে। তাহলে একটু যেহেতু কমে যাবে, তাহলে 16-র একটু নিচে খুঁজো। তো 16-র একটু নিচে হচ্ছে 15.8। তাহলে অ্যান্সার হবে 15.8। আচ্ছা, সমান ভর বিশিষ্ট 3টা বস্তু। আচ্ছা, এটা ঢাকা ভার্সিটির একটা প্রশ্ন। সমান ভর বিশিষ্ট 3টা এ বি সি বস্তু আছে। এই খণ্ড সিতে আমরা একটা বল প্রয়োগ করব। কত বল প্রয়োগ করব? এফ বল প্রয়োগ করব। হলে সম্পূর্ণ ব্যবস্থা ত্বরিত হবে, পুরো ব্যবস্থাটা ত্বরিত হবে। ঘর্ষণ উপেক্ষা করলে খণ্ড বি এর উপরে বল কত? এর উপরে বল কত? খণ্ড বি এর উপরে মোট বল কত? তো আমরা কাজ করি, আমরা পুরো সেটআপটা ত্বরণ বের করি। পুরো সেটআপটা ত্বরণ কি? এ সমান এফ ভাগ মোট ভর। তো সবার ভর সেম বলেছে, সবার ভর ওরা সেম বলেছে, তাহলে 3m। এটা হচ্ছে আমাদের ত্বরণ। তাহলে এই ত্বরণটা এরো, এই ত্বরণটা এরো, এই ত্বরণটা এরো, সবাই একই ত্বরণে যাবে। যেহেতু একসাথে বাধা আছে, এদের ত্বরণ সবার সেম হবে। তাহলে খণ্ড বি এর ওপর বল এফ সমান এম এ। তো যেহেতু ভেক্টর আকারে আছে, আমরা ভেক্টর আকারে লিখি। তাহলে এ মানে হচ্ছে এফ ভাগ 3m। তো এম কেটে যাবে, তাহলে এফ ভাগ 3, f/3। তো সহজ একটা বিষয় যে আমরা এফ বল দিয়ে 3টা সমান ভরের বস্তুকে টানছি, তাহলে প্রত্যেকটা বস্তু কি হবে? সমান সমান বল পাবে।
ওদের ত্বরণও সেম হবে। তো এখানে একটা কনফিউশন আছে যে এই খণ্ডর উপরে বল আর এই দড়ির উপরে টান দুইটা কিন্তু এক জিনিস না। আমাদের এখানে খণ্ডের উপরে বল চেয়েছে, তাই আমরা এর বলটুকু শুধু বের করলাম। যদি দড়ির উপরে বল বলতো তাহলে কি করতাম, তাহলে এই দড়িটা দিয়ে যদি এই দুইটাকে টানা হচ্ছে, এই দুইটার বল আমরা যোগ করে দড়িতে পাইতাম। ওকে, এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে F/3। 1 নিউটন বল 2 কেজি ভরের বস্তুর উপর 2 নিউটন বল 4 কেজি বস্তুর উপর প্রয়োগ করা হলো, ত্বরণের অনুপাত কত? ভাবা যায় এরকম সহজ প্রশ্ন দেয় যে 1 নিউটন বল 2 কেজি ভরের বস্তুর উপরে, 2 নিউটন বল 4 কেজি ভরের বস্তুর উপরে, ত্বরণের অনুপাত কত? তো আমরা কি জানি F সমান ma, তাহলে F1 m1 a1 F2 m2 a2, তাহলে দুটো যদি আমরা ভাগ করি তাহলে অনুপাত হয়ে যাবে। তাহলে মান বসা দাও। F1 ছিল 1, তো এটা হলো হাফ, m1 ছিল 2 কেজি, m2 ছিল 4 কেজি, a1 ভাগে 2, তাহলে এটাও হাফ কেটে যাবে, তাহলে অ্যান্সার হবে 1:1, মানে এটাও হাফ কেটে গেল, দিয়ে থাকলো 1, তার মানে 1:1 হচ্ছে আমাদের অনুপাত। তো এইরকম এই প্রশ্নটা মেবি ঢাবির প্রশ্ন। আচ্ছা, কোনো বস্তুর উপর ধ্রুব বল F প্রযুক্ত করা হচ্ছে, তা এ ত্বরণ নিয়ে এগিয়ে চলছে, যখন বস্তুর বেগ v0 তখন হঠাৎ বলের মান 0 হয়ে গেল। মানে আগে বল ছিল, ত্বরণ ছিল, যখন বেগ v0 তখন বল 0 হয়ে গেছে, তখন থেকে t সময় বস্তু যে দূরত্ব অতিক্রম করবে। দেখো, মানে যখন বল ছিল তখন ত্বরণ ছিল, বাট যখন বল থাকবে না তখন কিন্তু ত্বরণও থাকবে না, তখন বস্তু সমবেগে চলবে। বস্তুটা কিন্তু এখন আমাদের সমবেগে চলবে। তাহলে কত সমবেগে চলবে? এই যে শেষ মুহূর্তের যে বেগ, বল প্রয়োগ করা যেখানে শেষ হয়েছে, ওর পর থেকে যে বেগটা সে পাইছে, এরপর যদি আর বল প্রয়োগ না করি তাহলে বস্তু সমবেগে আছে, সমবেগে চলতে থাকবে। তাহলে অতিক্রান্ত দূরত্ব কত? S সমান vt, তাহলে t সময়ে সে এত দূরত্ব অতিক্রম করবে। তাহলে একটা বস্তুর উপর F বল প্রয়োগ করে এ ত্বরণে যাচ্ছিলাম, যখন বস্তুর বল v0, তারপর আর বল প্রয়োগ করি নাই, দ্যাট মিনস এখন বস্তু আমাদের সমবেগে চলবে। তো সমবেগে কত যেতে পারবে? v0t সূত্র আমরা জানি সবাই। আচ্ছা, 0.5 কেজি ভরের একটা কণার x অক্ষ বরাবর সরণ দেওয়া আছে, x বুঝতে পারছো, বলেও দিছে, সমীকরণ অনুযায়ী চলছে। 2 সেকেন্ড পর বল কত? তাহলে বল কাহা সে আएगा? আমরা জানি F সমান ma, তো m তো দেওয়া আছে, আমার লাগবে ত্বরণ। আর যখন সমীকরণ থাকে, সমীকরণকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি, মানে এক্সকে যদি ডিফারেন্সিয়েট করি তাহলে ভেলোসিটি আসে, আবার বেগকে যদি আমরা অন্তরীকরণ করি তাহলে ত্বরণ আসে। তার মানে এই সমীকরণটাকে আমরা একবার অন্তরীকরণ করে বেগ বানাবো। তো এটা তো কনস্ট্যান্ট T9, তাহলে 0, এখানে 2 আছে। বিষয়টা দেখো, পয়েন্টের পরে 0-এর কোনো ভ্যালু নেই, তাহলে এখানে শুধু 2, পাওয়ার সামনে আসবে, তাহলে 8 0 0 2 2 2 2 না 4, 2 দ্বারা গুণ করলে 4 4 হবে, ইন্টু t, মাইনাস পাওয়ার সামনে আসবে, তাহলে 9.0000 হবে না, 1 পাস হবে। একটা কাজ করতে পারো, এই পয়েন্টের পরে এত দূরে যে সংখ্যাগুলো আছে এগুলো অ্যাভয়েড করতে পারো, অ্যাভয়েড করে তুমি রেজাল্ট পাবা। তাহলে t স্কোয়ার, তাহলে এখানে T9, তাই 0, অন্তরীকরণ করছি নর্মালি, পাওয়ার সামনে এসে গুণ হলো, পাওয়ার সামনে এসে গুণ হলো, পাওয়ার থেকে বের হলো, এটাকে আবার অন্তরীকরণ করতে হবে, তাহলে আমরা পেয়ে যাব ত্বরণ। তাহলে 0 বাদ, এই 2টাও 0 হয়ে যাবে, t, তাহলে 8.0044 মাইনাস এই পাওয়ার সামনে এসে গুণ হবে, তাহলে 9.0 15 দুগুণা 30 t, পাওয়ার সামনে এসে গুণ হলো, পাওয়ার থেকে বের হলো। এখন বলছে 2 সেকেন্ড পর, তাহলে 2 সেকেন্ড পর ত্বরণ নাও, তাহলে 8, আমি যেগুলো অ্যাভয়েড করছি, 9, t এর মান হলো 2, মাইনাস চলে আসলো, দেখ, আচ্ছা আসুক, মাইনাস আসলে তার জোর করে কিছু করা যাবে না, 9 দুগুণা 18 8, তাহলে -10, তাহলে ভর কত ছিল?
0.5, ত্বরণ কত পাইলা -10, তাহলে 5 হচ্ছে -5। অ্যান্সারে কি -5 আছে? অ্যান্সারে আমরা -5 দেখতে পাচ্ছি না। আমি আরেকবার চেক করে যে কোথাও ভুল করেছে কিনা। এটা হবে 0, এটা হবে 2, ওকে। এটাকে যদি ডাবল করে দিই তাহলে 8, এটাকে 3 গুণ করে দিলে 9। ও, ভুলটা এখানে হয়েছে। আচ্ছা, সেকেন্ড বার যখন অন্তরীকরণ করব এটা 1 হয়ে যাবে, আর এটাকে যদি আমি ডাবল করে দিই তো 18 হয়ে যাবে। তাহলে এটা হয়ে যাবে 18.030t, 2 দ্বারা গুণ হবে। তাহলে এখানে 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 আচ্ছা, তো যাই হোক, এখানে 8 নিলাম, এখানে 18 নিলাম, গুণন 2 নিলাম, তাহলে 36কে যদি আমি 8 বাদ দিই তাহলে 28 হচ্ছে। তাহলে ত্বরণ হচ্ছে -28, এই ত্বরণটা এখানে বসাইতে হবে। তাহলে -28, তাহলে -14 হবে। তাহলে এই যে -14 কোথাও আছে, এই যে -14 আছে, তো অ্যান্সার হচ্ছে -14। তো এখানে অন্তরীকরণগুলো তো সহজ, বাট ঝামেলা কি পাকাইছে ওরা, এই যে এই জিনিসগুলো দিয়ে। তো এগুলো যেহেতু পয়েন্টের পর অনেক ছোট ছোট বিষয়, এগুলো আমরা কি করব, জাস্ট অ্যাভয়েড। দেখো, ভরবেগের পরিবর্তনের হার আর প্রযুক্ত বল সমানুপাতিক, তাহলে এটা কি? এটা নিউটনের গতির দ্বিতীয় সূত্র। অনেকে বলবে যে ভাই সূত্র তো এরকম দেখেছি আমরা, ভেক্টর আকারে যদি দেওয়া যায়, এরকম দেখেছি। বিষয় হলো যে ভরবেগের পরিবর্তন হলে বল পাওয়া যায়, বলের পরিবর্তন হলে ভরবেগের পরিবর্তন পাওয়া যায়। দুইটাকে আমরা ভাইস ভার্সা বলি, যে বলের পরিবর্তন করলে তুমি ভরবেগের পরিবর্তন পাবা, ভরবেগের পরিবর্তন করলে তুমি বলের পরিবর্তন পাবা সেখানে। তার মানে বল দিলে ভরবেগ পরিবর্তন, ভরবেগ পরিবর্তন করলে বল পাওয়া যায়। তার মানে দুটো একই কথা, এটা দুটো কিন্তু একই কথা। তো এটা হচ্ছে নিউটনের গতির দ্বিতীয় সূত্র। এত বেগে চলমান একটা গাড়ি, তাহলে এটা আদিবেগ দেওয়া আছে 72 কিলোমিটার/আওয়ার। এটাকে 3.6 দ্বারা ভাগ করো, তাহলে মিটার/সেকেন্ড হয়ে যাবে। তাহলে 36কে তাহলে 2, তাহলে 20 হবে মিটার/সেকেন্ড। তাহলে আদিবেগ চালক এত দূরে একটা শিশুকে রাস্তার উপর দেখতে পেল, সাথে সাথে ব্রেক করায় গাড়িটি শিশুর 50 সেন্টিমিটার সামনে এসে থেমে গেল। তাহলে 50 সেন্টিমিটার বাদ দিতে হবে হিসাব করার সময়, থেমে গেছে, দ্যাট মিনস শেষ বেগ 0। তাহলে সরণ হচ্ছে আমাদের, এটা তো 0.5 মিটার। তাহলে আমাদের গাড়ি এখানে ছিল, বালক ছিল 40.5-এ, আর গাড়িটা থেমেছে 0.5 মিটার আগে। তার মানে আমাদের সরণ হচ্ছে শুধুমাত্র 40। খেয়াল করো, গাড়ি কিন্তু ওই শিশুর 50 মিটার সামনে থেমেছে। তাহলে আমাদের গাড়ির সরণ কত? 50, মানে 0.5 মিটার বাদ দিয়ে যেটা হয় সেটা। তাহলে মোট দূরত্ব থেকে 0.5 বাদ দিলাম, আমরা গাড়ি কত দূর গিয়ে থেমেছে সেটা পেয়ে গেলাম। তাহলে কী চাই? গাড়িটি থামাতে কত সময় লেগেছে, তাহলে টাইম বের করতে হবে, কত বল লেগেছে। তো এখান থেকে তো সবই বের করা সম্ভব। আমরা যদি v² = u² -2s, যেহেতু মন্দন তাই মাইনাস দিলাম, শেষ বেগ 0, আদিবেগ 20, 2 a 40, তাহলে 80 এ পাশে নিয়ে আসলাম, 40 × 80 400, তাই যে ত্বরণ পেয়ে গেছি। ত্বরণ হচ্ছে 5, আর ত্বরণ 5 দেখো একটা জায়গাতেই আছে, ত্বরণ 5, ত্বরণ তো চাই নাই। আচ্ছা, তাহলে বল কত? F = ma, m কত খুঁজো, m কত হলো? এখানে m দেওয়া নাই, এটা প্রশ্নের একটা মিস্টেক। তাহলে আমরা এখানে m ছাড়া কিন্তু বল বের করতে পারবো না। আর টাইম বের করতে পারবো, t = v - u/a, থেমে গেছে 20, ত্বরণ হচ্ছে 5, মানে -5 অবশ্যই যেহেতু মন্দন, তাহলে 4 সেকেন্ড। আচ্ছা, এখানে কোনো একটা জায়গায় ডাটা মিসিং ছিল, আমাদের ভরটা দেওয়া নাই। তাহলে যেহেতু টাইমটা পেয়ে গেছি 4 সেকেন্ড,
টাইম 4 সেকেন্ড একটা জায়গাতে আছে। আর যদি প্রশ্ন এভাবেই ভুল আকারেই থাকে তাহলে আমরা এটা দেখাই দিয়ে আসবো, কারণ একটা তথ্য তো পাইছি, তাহলে ওটাই দেখাই দিয়ে আসবো। আর যদি ভর দেয় তাহলে ভর বসাই দিয়ে তখন এই বলটাও বের করে নেব। ওকে, নিউটনের গতির দ্বিতীয় সূত্র এফ সমান এম এ। এখানে যদি ভেক্টর থাকে এখানে অবশ্যই ভেক্টর থাকবে। এফ সমান 0, এফ সমান 0 মানে কি? সেখানে কোনো বল নাই, বল নাই মানে ত্বরণ নাই, ত্বরণ নাই মানে বস্তু সমবেগে চলছে, অর্থাৎ ভি কনস্ট্যান্ট। ভি কনস্ট্যান্ট আর ভি 0 কিন্তু এক জিনিস না, ঠিক আছে? আর ভি যদি পরিবর্তনশীল হয় তাহলে তো ত্বরণ আছে, বেগ পরিবর্তন হচ্ছে মানে ত্বরণ আছে, তাহলে এখানে ভি কনস্ট্যান্ট, ভি ধ্রুবক। তাহলে এফ যেহেতু 0 তার মানে বল নাই, বল না থাকলে সেখানে ত্বরণ নাই, ত্বরণ নাই মানে বেগ কনস্ট্যান্ট, বেগ কিন্তু 0 না, সাবধান থাকবো এগুলোতে। মানে এইসব ছোট ছোট জায়গায় তোমাকে আটকানোর চেষ্টা করবে। বল দেওয়া আছে এফ, কোনো ইলেকট্রনের ওপর এত সেকেন্ড টাইম দেওয়া আছে, বেগের পরিবর্তন কত, বেগের পরিবর্তন চেয়েছে। তা আমরা কি জানি? আমরা জানি এফ ইকুয়াল টু এম এ, এ মানে হচ্ছে ভি মাইনাস ইউ বাই টি। তাহলে এফ টি এ পাশে আসলো, এম এ পাশে আসলো, ভি মাইনাস ইউ, তাহলে ভি মাইনাস ইউ সমান মানগুলো বসাও। 1.8 10⁻⁻9, টাইম দিছে 1.6 10⁻⁹। এগুলো দেখে তোমার কাছে মনে হইতে পারে যে এত কঠিন ক্যালকুলেশন দিয়েছে। ভর কত? ইলেকট্রনের ভর আমরা জানি 9.1 10⁻31। এখন দেখো ক্যালকুলেশন কিভাবে করব। তো আমরা আগে 10⁻⁻ এর কাজটা করব। 1.8 10⁻13 বল প্রয়োগ করছি, তাহলে বলের জায়গায় মান বসালাম। 1.6 10⁻9 বলের জায়গায় মানে সময়ের জায়গায় বসালাম, নিচে ভর। তাহলে আমরা 10⁻⁻ এর ক্যালকুলেশনটা করি। তাহলে এখানে -9 তারপরে -18 আর -31 উপরে উঠে গেলে প্লাস হবে। আর এখানে থাকলো 1.8 1.6 9.1। এই পয়েন্ট আর এই পয়েন্ট আমরা কাটাকাটি করতে পারি বা একটা কাজ করতে পারি, এটাকে যদি 9 ধরি হিসাবে সুবিধার্থে, এটাকে যদি 9 ধরি, এটাকে যদি 18 ধরি, যে একটা পয়েন্ট সরাইতে হচ্ছে, পয়েন্ট সরাইতে গেলে ধরো 1.8, এটাকে কীভাবে লিখতে হবে? 18/10, মানে একটা শূন্য কিন্তু নিচে ভাগ হবে। তাহলে ভাগ হওয়া মানে এখানে -1 করে দিলেও হয়। এটাকে যদি আমি 18 বানাইতে চাই তাহলে আমার এই পয়েন্টটা উঠানোর কারণে এখানে একটা -1 দিতে হলো। এখানে থেকেও যদি পয়েন্ট উঠাইতে চাই তাহলে আরও একটা -1 দিতে হবে। এটাকে যদি 9 ধরি আমি, ঠিক আছে, 9 2 18, তারপর 16 2 32, তাহলে 32 × 10⁻18 19 20, তাহলে 11। তাহলে আমাদের বেগের পরিবর্তন হচ্ছে এত,